আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সম্প্রতি আমি ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। যেহেতু বর্তমানে দেশের অবস্থান খুবই খারাপ, অনেকেই জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অবস্থা অনেক শোচনীয়। তো আমার মনে হলো যে এই সময় ইন্ডিয়াতে কি অবস্থা তা দেখে আসা দরকার। যেহেতু আমরা ট্যুরিজম সেক্টরের মানুষ, ইন্ডিয়াতে আমাদের কম বেশি যেতে হয়। অনেকে হয়তো চিকিৎসার জন্য যান, অনেকে ঘোরার জন্য যান, বা অনেকে এম্বাসি ফেস করার জন্য যান। তো আমি সব কিছু বিবেচনা করে চিন্তা করলাম যে ইন্ডিয়া থেকে একটা ঘুরে আসলে টোটাল ওভার যে ভিউটা, কিভাবে কি চলছে, কেমন তাদের ব্যবহার, ওভারঅল সব দেখা যাবে। তা আমার সাথেও আসলে কিছু ঘটনা ঘটেছে যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। টোটাল বাংলাদেশ বর্ডার থেকে শুরু করি ইন্ডিয়া পর্যন্ত। তো যেভাবে সেই কাজ, মানে আমি একদম একাই চিন্তা করি যে হুট করে চলে যাই। ভিসাও ছিল, আমার পোর্ট ছিল চ্যাংড়াবান্ধা। অনেকগুলো পোর্ট থাকে, বাট আমার যেহেতু চ্যাংড়াবান্ধা পড়ছিল, আমি চ্যাংড়াবান্ধা দিয়ে চিন্তা করি দার্জিলিং থেকে ঘুরে আসি। যেহেতু অনেক গরমও পড়েছে, চিন্তা করলাম যেহেতু দার্জিলিং ঠান্ডার জায়গা, তো ওভারঅল হয়তো একটা সিচুয়েশন আমি ফেস করব। ঢাকা থেকে রওনা দেই এসআর ট্রাভেলসে, বর্ডারে চলে যাই সকালবেলা। যেহেতু বর্তমানে ভিসার ইস্যু খুবই কম, বর্ডারে যাওয়ার পরে নর্মালি আমি একদমই মানুষ দেখি না। আমি প্রথমে যখন নামি হয়তো আমি একাই বর্ডার ক্রস করার জন্য বসে আছি, এরকম কিছু মনে হইলো। আপনি নর্মালি যদি চ্যাংড়াবান্ধা বা বুড়িমারি হয়ে যান, বাংলাদেশের পার্টটা হচ্ছে বুড়িমারি, বুড়ি হোটেলে নর্মালি খাওয়া দাওয়া করে আমি শ্যামলীতে আসলাম, শ্যামলী কাউন্টার যেটাকে বলে। তো এখানে একটা সিস্টেম আমার কাছে খুব ভালো লাগে, আবার খারাপও লাগে। ভালো লাগে এভাবে যে আপনি যদি আহ, ধরেন ফর এক্সাম্পল বেনাপোল বর্ডার দিয়ে যান, ওইখানে কিন্তু প্রচুর সমস্যা হয়। যেমন হয়তো আপনাকে এটা নাই সেটা নাই, বিভিন্ন প্রশ্ন সম্মুখীন করে টাকা নেওয়ার চেষ্টা করে। ওই ক্ষেত্রে থেকে কি হয়, আপনি এই বর্ডারগুলোতে যদি বর্ডারে ওই যে বাস কাউন্টার আছে তাদের সাথে যদি নর্মালি 200 টাকার মতো নেয়, নিলে ওরা কি করে, পুরো প্রসেসটা ওরা করে দেয় এবং কোনো হেনস্থা করে না আর কি। মানে ওদিক থেকে আমি বলবো যে এটা গুড। বাট ওভারঅল দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেটা হয় যে ভাবি কোথাও কোনো ঘুষ বাণিজ্য নাই, সব জায়গায় মানুষ এখন ভালো ভালো হয়ে গেছে, আসলে ওই জায়গায় নাই। এখন আরও মানে ওই অবস্থানই আছে, হয়তো মোলর চেঞ্জ হইতে পারে এরকম কিছু। তো আমাকে যেটা হয় যে নর্মালি আমি এর আগেও চ্যাংড়াবান্ধা বা বুড়িমারি দিয়ে পার হয়েছি, আমাকে কিন্তু একবারই জাস্ট ইমিগ্রেশনে যাই, ছবি তুলে ছেড়ে দেয়। হয়তো আপনার কাছ থেকে এনওসি চায়, কিন্তু আমাকে কি করে, মানে সবাইকে ম্যাক্সিমাম মানুষকে কি করে, তার আগে ডাকে, ডাকার পরে তার এনওসি চায়, আদার্স ইনফরমেশন নেয়। এটা কিন্তু ইমিগ্রেশন পার্ট না, ইমিগ্রেশনের পার্টের আগে তার কাছ থেকে সব কিছু নেওয়ার পরে কি করে, তাকে বলে যে আপনি ইয়া দেন, আপনার কোম্পানিতে ফোন দিব। তো আমার সামনে একজনকে কিন্তু ফোন দেয় তাদের কোম্পানিতে, সে আদতে আসলে এই, ইয়ে কিনা, আপনার ট্যুরিস্ট কিনা, বা যেহেতু বর্তমানে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছে, হোয়াট এভার, এটা আমার কাছে একটু নতুন লাগলো। আমাকেও সেম করে, বাট আমাকে ফোন দেয় না, যেহেতু আমার ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো, দেশ হয় হয়তো ফোন দেয় না। বাট আমার সামনে একজনকে কিন্তু ফোন দেয়। এবং তো আমরা আবার একটা পিছনে বসি, বসার পরে এরপর আবার ইমিগ্রেশনে করি, ইমিগ্রেশন আবার সেম পেপারসগুলো চায়। ইমিগ্রেশন পার্ট কমপ্লিট, আমরা ইন্ডিয়াতে চলে যাই। আমাদের ইন্ডিয়া যেতে আমার খরচ হয় 300 টাকার মতন, মানে 200 টাকা নেয় হচ্ছে এখানে, আর বর্ডারের আগে আরও 100 টাকা নেয়, যেটা হচ্ছে আপনার কাস্টমস অফিসার বলেন। আমি জানি না, স্বাধীন দেশে হয়তো বলতে পারতেছি, আগে হয়তো কেউ বলতে পারতো না। এটা আমি বলবো যে একটা সিন্ডিকেট করে রাখছে আর কি। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে সেম সিন্ডিকেট, ইন্ডিয়া এই পার্ট দুইটাতেই সেম আর কি। ইন্ডিয়াতেও প্রায় 200 রুপির মতন আমার কাছ থেকে নেয়, এবং আমার পাসপোর্টটা তারা ইমিগ্রেশনের জন্য পাঠায়, এবং আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় আর কি। তো ওভারঅল সিচুয়েশন হচ্ছে আমি ওইখান থেকে যখন শিলিগুড়িতে যাব, এটা আমার হচ্ছে মেইন পার্ট। মানে যেহেতু কোনো লোক নাই, মানে ধরেন 2 জন 5 জন 7 জন আসতেছে, এরকমই, মানে সারাদিনে মানে 50 জনের মতন ইমিগ্রেশনে কমপ্লিট করছে আমার যতটুকু ধারণা। তো এই সিচুয়েশনটাতে আমি খুবই বিরক্ত বোধ করছি, কারণ নর্মালি আমরা তো শেয়ার জিপ বা শেয়ার বাসে করে যাই, আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না যে মেইন রোড পর্যন্ত যাব। একা রিজার্ভ নিতে হবে, আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হবে আধা ঘন্টা বসে থাকার পর। যে কোনোভাবে আমি আপনার বাইপাস মোড় বলে এটাকে, চ্যাংড়াবান্ধা, সেখানে যাই, সেখান থেকে আমি বাসে করে যাই। তো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি যখন বাসে উঠি আমি খুবই মানে কনফিউজ ছিলাম, যেহেতু আমি ইন্ডিয়াতে আসছি, বাংলাদেশের সাথে একটা কেমন কেমন সবাই কেমন আসলে বিহেভ করে। তো আমার সাথে একজন বসে, সে আমাকে দেখে বলে, আমি তুমি বুঝতে পেরেছি তুমি বাংলাদেশ থেকে এসেছো।
তো এটা শোনার পর তো আমি একটু ঢোক গিলার পর মনে হইলো যে এটা তো খুবই বিরক্ত, মানে কি হবে এখন, ও তো আমার কিছু একটা বলবে বা আমি কিছু বলবো। তো এক কথা দুই কথা আমার বলে কি, তুমি কি গরু খাও? এটা শোনার পর আমার গলা শুকিয়ে আছে। আমি এখন বলি কি, দাদা গরু আসলে তো খাই, ওই বাংলাদেশে তো খায়, বাংলাদেশে খায়, ঠিক আছে, মানে খাই কই তো কিছু বলার নাই, ও তো আমার নাম জানে না। তো বলে কি, দাদা আমিও মুসলমান। আমি গো আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে, আমরাও খাই, একটু লুকায় লুকায় খাইতে হয়, আমাদের এলাকায় চলে। আমি কো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা আমার কাছে খুব মানে একটা মানে আতঙ্কের মধ্যে, অনেকক্ষণ তার সাথে কথা বুঝি, প্রথমে বুঝি নাই, কারণ দেখা যায় যে ইন্ডিয়াতে মানে মুসলিম হোক আর ইয়া হোক, রেগুলার লাইফ স্টাইলই মেনটেন করে। হোয়াট এভার, তার সাথে খুব ভালো পরিচয়, সে আমার সাথে ফেসবুকে অ্যাড হয়। আমি শিলিগুড়িতে যাই, শিলিগুড়িতে যাওয়ার পরে আমার আহ, গাড়ির জন্য অপেক্ষা করি। তো সেকেন্ড পার্টটা ছিল এই জায়গায় যে আমি যখন গাড়িতে বসে থাকি, নর্মালি এগুলো শেয়ার জিপ, 250 রুপির মতন নেয় দার্জিলিং পর্যন্ত। শেয়ার জিপে যখন আমি যেতে থাকি, ওই বসে থাকি, জিপে তিনজন ছেলে আসে, ওরা হিন্দিতে বলতেছে যে দাদা যাবে নাকি, মানে ওদেরকে জিজ্ঞেস করতেছিল। তা আমি ওদেরকে বলি যে সমস্যা নেই, তোমরা উঠো, উঠলে গাড়িটা ভরে যাবে, এবং আমরা একসাথে হিন্দিতে বলার চেষ্টা করি, ভাঙা ভাঙা হিন্দিতে। তো ওদের সাথে আমি ফ্রি না, মানে আমি যেতে একা, সো আমি আসলে এমনি আমি টুকটাক কিছু কিছু ভিডিও ব্লগ করার চেষ্টা করি। তো ব্লগ করতে করতে কি হয়, এই আমি যখন আমার সামনে ক্যামেরাটা ধরি, আমি জানতে পারি আর কি যে যখন ওদের নাম জিজ্ঞাসা করি, ওরা তখন আমাকে বলে যে আমার নাম হচ্ছে ফিরোজ আহমেদ। আমি তখনও কনফিউজড যে এটা কি হলো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা কিন্তু একসাথে হয়তো এক রুমই আমরা চারজন একসাথে থাকি, ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়। তো ওভারঅল সিচুয়েশন হচ্ছে, আমি ইন্ডিয়াতে যেহেতু 3-4 দিন ছিলাম, আমি আমার নর্মালি যেটা হয় ট্যুরিস্ট প্লেস, তো এখানে প্রচুর দার্জিলিং এবং সিকিমে প্রচুর বাংলাদেশি যায়, এবং তারা কিন্তু বেজ অন, আমার মনে হয় যে অফ সিজনগুলোতে বাংলাদেশ তাদেরকে খুব সাপোর্ট দেয়। তো ওইখানে আমার কাছে খুব একটা বেশি ফিল হয় নাই যে তারা বাংলাদেশি দেখলে খুব, আমি যেমন কয়েকটা হোটেলে ঢুকছি, আমাকে জিজ্ঞেস করে তুমি কোন দেশি, কারণ ওরা ওদের একটা হোটেলের নিয়ম আছে যে ওরা রেজিস্টার থাকতে হয়, যে কারা কেউ যদি অন্য দেশি রাখতে হয় তার রেজিস্টার থাকতে হয়। তো আমি একটা হোটেলে যাই, আমি বললাম যে আমরা বাংলাদেশি, বললো যে না আপনি বাংলাদেশি আমাদের অ্যালাউ নাই, আপনি অন্য হোটেলে যান। বাট তাদের মুখে বিরক্তের ভাব আমি দেখি নাই। তো ওভারঅল সিচুয়েশন হচ্ছে, কিছু কিছু জায়গায় তো কিছু কিছু ঘটনা ঘটবে বা ঘটতেছে, বাট ট্যুরিস্ট প্লেসগুলোতে আমার মনে হয় না যে তারা খুব একটা বিরক্ত হয়, কারণ তাদেরও তো বিজনেস চলতে হয়, আমাদেরও আসলে এখানে অনেক বিষয় থাকে। তো ওভারঅল বলবো, যদি আপনার এখন প্রয়োজন না হয়, খুব একটা দরকার না হয়, আমার মনে হয় যে আপনার ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, কারণ কোন সময় কোন ঘটনা ঘটে কেউ কিন্তু বলতে পারি না। হয়তো আমি খুব লোকালভাবে চলেছি, আমার সাথে হয়তো এরকম কিছু হয় নাই, বাট যেহেতু এখানে উগ্রবাদী অনেকেই আছেন যারা হয়তো অতি উৎসাহী, আপনার সাথে হয়তো একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে। অনেকে আমাকে বুঝে নাই, কারণ আমি খুব লোকালি ছিলাম, একটা কাঁধে সাথে ব্যাগ ছিল, যখন আপনি লাগেজ টাগেজ নিয়ে যাবেন তারা কিন্তু বুঝতে পারে যে আপনি বাংলাদেশি। তো এখানে হয়তো কোনো অতি উৎসাহী এসে আপনার সাথে কোনো একটা দুর্ব্যবহার করে ফেললো, সেটার জন্য কিন্তু আসলে আপনি অপ্রস্তুত হয়ে যাবেন ওই সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।